এইটির কোনো অস্তিত্ব নেই সংবিধানে। কোনটার? সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। পরবর্তীতে সংবিধানে যদি সেটি অন্তর্ভুক্ত করা যায় আলাপ আলোচনার মাধ্যমে, তারপরে হয়তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টি? না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলো আপনি উপস্থাপন করলেন যে সংবিধানে এগুলোর কোনো বক্তব্য নাই, উনি কিন্তু আইনের ছাত্র। ইনফ্যাক্ট উনি হয়তো প্র্যাকটিস করেন না, বাট আইনের ছাত্র এবং উনি খুব ভালো বোঝেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। পাশাপাশি এখানে একজন আইনমন্ত্রীও আছে, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং আইনমন্ত্রী। তার ভার্সনটাও আমরা কিন্তু পাই না এই বিষয়ে, পাচ্ছি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্সন। আপনি যদি বলেন যে সংবিধানে নাই, সংবিধান তো নাই, সংস্কার পরিষদের কথা থাকবে কেন? বিষয়টা আসলো তো নতুন। বিষয়টা কি আগে ছিল বা সংবিধানে ছিল? কখনো ছিল না। যখন ছিল না সেটা আপনি আনবেন কেন? সংবিধানে তো গণভোটও ছিল না। সেই গণভোটের কথা তো আপনারাই বলেছেন, আপনারাই উদ্যোক্তা, এবং আপনারা বলছেন গণভোট এবং দুইটা সংসদ নির্বাচন একই দিনে হবে। আপনাদের বক্তব্য সেই মোতাবেক রাষ্ট্র চলেছে। এবং নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান সাহেব সরাসরি বলেছেন ধানের শেষে যেভাবে ভোট দিবেন একই কায়দায় গণভোটের হাতে ভোট দিবেন। তারপরে আপনি এখন যদি বলেন সংবিধান নো, চলবে না, কেন চলবে না সেটাও বলছি। আপনি একবার যেটা মেনে নিবেন সেখান থেকে ফেরত আসতে পারবেন না। তো জনগণের জাজমেন্ট। যেটা বলা হচ্ছে যে সংবিধানে নেই, আপনার সংবিধানে, আমি সংবিধান তো সরকারই নেই। সংবিধানের কথা যদি আনেন তাহলে আপনি এই সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন, নাকি নাই? আমি বানাই বলতেছি। 123 অনুচ্ছেদ মোতাবেক, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? হয় নাই তো। তারপরে যখন নির্বাচন বলা আছে এরপরে যখন মন চায় তখন করবেন। এখন পর্যন্ত রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দিলেন, উনি কি একবার ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ 17 মাস পরে আমরা নির্বাচন কেন করলাম? সংবিধানকে ভায়োলেট করে। এটার রিপ্লাইটা কি দিলেন? কোনো রিপ্লাই তো নাই। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করছেন তখন বলছিলেন আমি সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক ঘোষণা করছি, বলেন তো নেই। আপনার জেনে শুনে সংবিধানবিহীন নির্বাচন করেছেন, সংবিধানের বাইরে থেকে নির্বাচন করেছেন। আপনি এখন সংবিধানের দোহাই দিচ্ছেন কি কারণে? সংবিধানে তো এখনো আছে 4-এর ক মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের। এখনো তো বঙ্গভবনে তার ছবি ওঠে না। তো রাষ্ট্রপতি কি করতেছেন? প্রত্যেকেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি সংবিধানে কোনটা মানেন কোনটা মানে না? আপনি তো কোনোভাবেই সাংবিধানিক সরকার নন। আমি আবারও বলছি, সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024 নির্বাচন ওত নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25 মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই। ডিসেম্বর 2025 মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন? কাজী সংবিধান বলে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা চলছিল 14 বছর। তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি, আমরা 3টা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি। ইউনূস সরকার, উনি কে ছিলেন? উনি ছিলেন, আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতির মতামতের ভিত্তিতে বসছেন। উনি ছিলেন একজন অনির্বাচিত, অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। জনগণ তাকে বসাইছে। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক আমরা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার বলতে পারেন। সংবিধানটা তার মতো, তার মতো করে বানাই নিছে, যে সংবিধানটা এখন আছে তার মনের মতো করে বানাই নিছে, এবং সেই মোতাবেক উনি নির্বাচন। অ্যাকচুয়াল উনি কিন্তু সংবিধানের বাইরে যান নাই। দ্য অনলি গভর্নমেন্ট সাংবিধানিক সরকার একমাত্র শেখ হাসিনা। আর ইউনূস সরকার ছিলেন, আবারও বলছি, অসাংবিধানিক, অনির্বাচিত কিন্তু জনসমর্থিত। এই সরকার, বর্তমান সরকার, নির্বাচিত কিন্তু অসাংবিধানিক। কারণ সংবিধান মোতাবেক আমাকে দেখাইতে পারে যদি কেউ যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন এর গাইডলাইন ওই সংবিধান মোতাবেক হয়। এখন কি করা যায়? আসলে কি করা যায় সেটা আগে স্বীকার করতে হবে। এই আমরা এই সংবিধান নাই, আমরা কোন সংবিধানে আসছি? অন্তর্বর্তীকালীন সরকার যে টাইমলাইন দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন করতে বলছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সেখান থেকে তাকে অ্যাকচুয়াল নাড়াইতে পারে নাই। উনি বলছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একদিন আগেও নয় একদিন পরেও নয়, ঠিক তাই হয়েছে। এইবার আসেন রাষ্ট্রপতি নিয়ে কথা বলছেন। রাষ্ট্রপতিকে আপনি সরাচ্ছেন না কেন? ইউ আর শোয়িং থাম টু জুলাই চেতনা, নাকি অন্য কোথাও আপনাদের প্রবলেম আছে? আমার কাছে তো মনে হচ্ছে পাওয়ার শেয়ারিং হয়েছে। পাওয়ার শেয়ারিং মানে আওয়ামী লীগ যাতে নাখোশ না হয়, আওয়ামী লীগের রাখছেন। আওয়ামী লীগের বিরাট শক্তি, রাষ্ট্রপতি আছে, প্রশাসন আওয়ামী লীগের, গল্প যে যতই করুক প্রশাসন আওয়ামী লীগের। কোথায় প্রশাসন আওয়ামী লীগের? সব প্রশাসন আওয়ামী লীগের। আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া সব, আপনি বললে হবে না। পরবর্তীতে সেগুলো পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন? লোকগুলো তো আছে,
লোকগুলো কি 4 তলাটা 5 তলায়, 5 তলাটা 12 তলায়, 12 তলাটা 19 তলায়, তো কি হয়েছে? প্রশাসন তো তাদের এবং রাষ্ট্রপতি তাদের। এটা আমার কাছে মনে হয় পাওয়ার শেয়ারিং। আর পাওয়ার শেয়ারিং এর শর্ত হইলেই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শক্তি এই ছাত্র শক্তি বিলুপ্ত করতে চায় ফ্রম ডে ওয়ান। আমি মিডিয়াতেও দেখেছি। এই পাওয়ার শেয়ারিং এর আসলে উদ্দেশ্য আমি তো কি? পাওয়ার শেয়ারিং বলছেন যে দেখতেছি তো রে ভাই। আমি বিএনপি ইলেক্টেড হওয়ার পর, সে ইলেক্টেড হওয়ার পর তো তার দলের রাষ্ট্রপতি আছে। তাতে বিএনপির লাভ কি? লাভ লোকসান পরে আপনি তো সব দলীয় করতেছেন। অলরেডি 11 জন প্রশাসক নিয়োগ দিচ্ছেন নির্বাচন ছাড়া। তারা তো কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তারা দেন নাই, তারা সব দলীয় লোককে দিচ্ছেন। তারপরে সব জায়গায় আপনি গণতান্ত্রিক সরকার হয়ে যখন অগণতান্ত্রিক কথা বললে, অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের লোকরে আপনি সেট করতেছেন প্রশাসনে। এটা তো আপনি তো নিজের লোককে কিভাবে সেট করেন? আপনি তো এই সব নির্বাচন হইলে এই সমস্ত প্রশাসক যাদেরকে নিয়োগ দিতেছেন তারা তো মেয়রের ভূমিকাই কাজ করবে। তার নির্বাচন হইলে যে আপনি 100% বিজয় লাভ করবেন গ্যারান্টি কি? তাহলে আপনি কিভাবে বসাচ্ছেন তাদেরকে? 100% আপনার লোকরে আপনি কিভাবে বসাচ্ছেন? 2 নম্বর আসেন, এই যে সংবিধানের কথা বলতেছে যে আগে সংবিধানে আমরা আলোচনা করব, সংবিধানের ভিতরে ঢুকাবো গণপরিষদের বিষয়টা, যদি ঢুকাইতে পারি তারপরে আমরা এই তা আপনি পরে আইন করে পিছনের জিনিস ঢুকাবেন কেমনে? আপনি আইন করবেন আজকে গণপরিষদ সংস্কার কমিটি হতে পারে, আমি সংবিধানে ঢুকাইলাম কোনো কারণে, তারপরে পিছের রেজাল্টটা ঢুকাবেন কেমনে এটার ভিতরে? আইন করবেন পরে আর ইয়েটা আনবেন আগে, বা পিছেরটা টাইনে আনবেন সামনে, এগুলো হয় না। এগুলো হলো আপনি বলতেছেন আর কি যে এটা হলো কিলিং অফ টাইম। আমার কাছে মনে হয় তারা অনেকটা, আমার কাছে যেটা মনে হয় যে তারা বোধহয় অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। ঠিক ওই যে জুলাই আন্দোলন যখন হয়েছিল তখন ছাত্ররা যেরকম ভাবছিল যে শেখ হাসিনাকে অপসারণটাই জরুরি, তার পরবর্তী কার্যক্রমটা কি হবে এই হোমওয়ার্ক বোধহয় তাদের ছিল না। একইভাবে আমার কাছে মনে হয় যে বিএনপিও যে নির্বাচনটা নিয়ে কথাবার্তা বলছে দীর্ঘদিন, শুধু একটাই স্বপ্ন ছিল খালি নির্বাচন, কিন্তু নির্বাচনে টেক ওভার করার পর কিভাবে পরিস্থিতি টেকেল করবে আমার কাছে মনে হয় এই হোমওয়ার্কটা ছিল না। কেননা তারা সন্ধিহান ছিল ইউনূস সরকার নির্বাচন দেয় কি দেয় না, তাই নির্বাচন নিয়ে টেনশনে ছিল, নির্বাচন হওয়াটাই জরুরি। আর যদি স্মুথলি তার উপরে আস্থা রাখতো ইউনূসের উপরে যে হ্যাঁ ওই তারিখে নির্বাচনের কোনো সন্দেহ নাই, তাহলে তারা হোমওয়ার্কটা করতে পারতো। এবং এখানে তাদের একটা বিরাট ঘাটতি আমার কাছে মনে হয়, যার জন্য তারা কোনোভাবেই কিছু মিলাইতে পারতেছে না। আপনি আইনমন্ত্রীর কোনো অস্তিত্ব নাই, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মেইন ম্যান হবে আইনমন্ত্রী, তারপর আপনার সাংবিধানিক ব্যাখ্যা মেইন ম্যান হবে আইনমন্ত্রী। আমরা কিন্তু এখানে যেভাবে দেখা উচিত বা যেভাবে পাওয়া উচিত, আপনি বলতে পারেন সে অযোগ্য ন, উনি অত্যন্ত, আমি বললামই তো সে আইনের ছাত্র, অনেক ভালো বোঝেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিষয়টা কেমন মনে হয় যে কোথাও কি কোনো ঘাটতি বা তাদের ভিতরে কি সমন্বয়হীনতা আছে কিনা, এটা আমার কাছে মনে হয়। এবং এটার লক্ষণ যে খুব ভালো তা আমি বলছি না। আরেকটা কথা আমরা বলি, আমি জানি না পরের ফেসে কি বলবো, আমি বলি সময় কম দিয়েন। বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলতেছি বারবার যে আমরা এখানে এই গণপরিষদ হবে কিনা, গণভোট হবে কিনা, নানান আলাপ করি, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, চিফ প্রসিকিউটর বদলাই ফেলাইলাম, কিন্তু আমাদের এখানে এই যে নখের কালি শুকানোর আগে কিন্তু তারা বলছেন যে ভোটের কালি শুকানোর আগে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে। ওনাদের তো নির্বাচনী প্রতিশ্রুতি আরো একটা ছিল, ওনারা বলতেন কি যে বিচারটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা আজকে পর্যন্ত তো এই ক্ষমতায় আসার পর একটা বার কি আমরা উচ্চারণ করতে শুনছি তাদের কাছে যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, তারা যে ফ্যামিলি কার্ড দিতেছে ভালো উদ্যোগ, তারপরে কৃষি কার্ড দেন ভালো উদ্যোগ, ধর্মীয় ইমাম মুসলমান মুয়াজ্জিনদেরকে সব ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি স্বৈরাচার তৈরি না, এরা কিন্তু কথায় কথা একটু স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে ফেসিজন, আমার কাছে মনে একটু না বললেই নয়। তা নাহলে একবারও দৃঢ় চিত্তে আমরা শুনি নাই একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতান্ত্রিক সরকার দরকার, ইউনূস সরকারের মতো সরকার থাকলে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। তাহলে আপনি সার্বভৌমত্ব নষ্ট করে কারা, সার্বভৌমত্ব রাখে কারা? সার্বভৌমত্ব রাখে দেশের ডিসিপ্লিন ফোর্স আর্মি, সেখানে 57টা অফিসার হত্যা হয়ে গেল, সেদিন যে আমার সার্বভৌমত্বে ঘাটতি হয়েছে, এখন পর্যন্ত দৃঢ় চিত্তে আমি কারো কণ্ঠে শুনি নাই যে আমাদের এটা প্রায়োরিটি বেসিস, আমার দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে এটার বিচার করা খুবই জরুরি, যাতে কোনো সরকারের সময় এরকম ঘটনা না হয় এবং কোনো সরকার যাতে এটা করার পর আবার ধামাচাপা দিতে সাহস না পায়। আমি তো দৃঢ় চিত্তে বিডিআর হত্যার কথা, এই 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে আদৌ শুনতেছি না কেন? আমরা জানতে চাই নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার তখন বারবার বলছে ইউনূস সরকারের সময় যে এটা একটা চলমান প্রক্রিয়া, বিচার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা এখন পর্যন্ত বক্তব্য পাই না। সুতরাং আমরা এই বক্তব্যটা শুনতে চাই। আমি একটা দেশের, তারেক রহমান সাহেব নিজে বলেন সবার আগে বাংলাদেশ করতে হইলেই আমার এই বিচারগুলা করা দরকার, এই অপরাধের বিষয়ে একটা দৃঢ় চিত্তে তাদেরকে বলতে হবে, একটা দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে আমরা এটা শুনতে চাই যে আমরা ইয়েস বিচার করব। জি, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই।
বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। কামাল ভাই, রাষ্ট্রপতিকে নিয়ে বেশ কিছু বক্তব্য তিনি দিলেন। আসলে এই রাষ্ট্রপতির সঙ্গে আরেকটি বলছিলেন যে পাওয়ার শেয়ারিং হয়েছে। এই পাওয়ার শেয়ারিং এর লাভ কার আসলে করে, বা এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে না কেন? বিএনপি বলছে যে সাংবিধানিক ভাবে যেটি আছে সেই দুটা বিষয় এখানে। সংবিধানের যে অংশটুকু আমার লাভ হয় আমি ওইটুকু নেব, আর যেটুকুতে আমার লোকসান হয় ওইদিকে আমি তাকাবো না। এটা হচ্ছে কঠিন এক বাস্তবতা। এইগুলো একদিক। আবার রাজ্জাকি ভাইয়ের ভাষায় যেটা পাওয়ার শেয়ারিং, অর্থাৎ খাঁটি বাংলা ভাষায় ভাগযোগ, কিছুটা ভাগযোগ তো আমরা দেখছি। রাষ্ট্রপতি আওয়ামী লীগের পছন্দের, খাস পছন্দের মানুষ, প্রশাসন, প্রধানমন্ত্রী বিএনপির, বিরোধী দল জামাতের। আবার বলছেন যে প্রশাসনও আওয়ামী লীগের লোকজন আছে। অবশ্যই 17 বছর টানা। অতএব কেউ চাইলেই প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করে ফেলবে, এটা তো সহজ নয়। না এই জায়গাটা আনতে পারেন। আপনি ঢাকার জন বড় জোর চিটাগং পাঠাবেন, নিচতলার জন 5 তলায় পাঠাবেন, এর বেশি কিছু করা সম্ভব নয়। আবার নতুন একটা কালচার তো এবার শুরু হয়েছে, যেটা আমাদের এখানে একটা কিছু শুরু হলে সেটা চলতে থাকে, বাড়ি থেকে ধরে এনে আবার বসিয়ে দেয়া, 4-5টা প্রমোশন দিয়ে আমরা নতুন আরেক কিন্তু বন্দোবস্তে পড়ে গেলাম। তো এরকম অবস্থায় রাষ্ট্রপতির বিষয়টা আমাদের জন্য এতই অবমাননাকর। তিনি কতটুকু লজ্জিত সেটা তার বিষয়। তাকে দিয়ে কেউ জয় বাংলা বলাচ্ছেন, অথবা তিনি বলছেন, আবার প্রয়োজন মতো বাংলাদেশ জিন্দাবাদ বলিয়ে দিচ্ছেন, তিনি সেটাও বলছেন। রেডিওর অবস্থা একটা রেডিও। তো আবার এমন এক রেডিও, এই রেডিও আবার পারফরমেন্স চমৎকার। এক এক সময় এক একটা বলেন, প্রত্যেকটাই শুনতে তাৎক্ষণিকভাবে ভালোই লাগে, খারাপ না। রেডিও আবার অনেকে বলছেন যে স্ক্রিপ্ট যেরকম রেডিও সেরকম হবে, অনেকটা ওই রকম, এবং যেই রেডিও আসলে ওই একই জিনিস একই রেডিও। তো এই নিয়ে তো আলোচনা হলো না গত 1.5 বছরে একবারও, যে রাষ্ট্রপতিকে এই অপমান অপদস্থ করার হাত থেকে আমরা বাঁচাবো, রাষ্ট্রপতিকে সম্মানিত করব। কোন দল থেকে বলেছে কেউ এরকম একটা, যে আমরা এমন একটা ব্যবস্থা করব? একজন রাষ্ট্রপতি মনের দুঃখে বলে গেছেন যে মানুষের কবর জিয়ারত করা আর মাঝে মধ্যে 2-1টা গাছ লাগানো ছাড়া আমার কোনো কাজ নেই। আবার নামে নামে কেমন মিল। এখন যিনি আছেন ওনার নামও শাহাবুদ্দিন, আগে আমি যার কথা বলছি ওনার নামও শাহাবুদ্দিন। তো 2টা নাম একসাথে আনলে বড় কষ্টদায়ক হয়। গুণ, বৈশিষ্ট্য, স্বভাবে বিচারে আকাশে আর পাতালে তফাৎ। তো এই রাষ্ট্রপতি অপমানিত এখনো বোধ করেছেন কিনা ঠিক আমরা মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে বলা হয় যে যে ওনাকে অপমান করা হতে পারে, অথবা তিনি অপমানিত বোধ করতে পারেন। আপনি বাংলার অবস্থা দেখেন। এই ক্ষেত্রে আমরা সম্ভবত মাধ্যমিক পর্যায়ে পড়েছিলাম যে গোমস্তার অপমান নামে একটা গল্প পড়তাম। তো ওখানে ছোট্ট করে বলি, এক গোমস্তা এক এলাকায় যায় না অনেক দিন ধরে। তো জমিদার বাবু বলছে যে তুমি ওইদিকে যাও না কেন? ওইদিকে গেলে আমার অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কিভাবে বুঝলা এটা? যে আমি মাস 2 আগে গেলাম একবার, একটা গ্রামের মহিলারা আমারে ধরে কিছুক্ষণ ওই যে পাতিলের কালে দিয়ে আমার নাকে মুখে মেখে দিয়েছে। পরে আমি এলাকার মুরব্বীদের কাছে বললাম, তারা আমার কয়েকটা থাপ্পড় দিয়ে খালের মধ্যে ফেলে দিচ্ছে। পরবর্তীতে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, উনি আমার ধুতিটাই টান দিয়ে খুলে ফেললেন এবং বলে দিলেন যে নেক্সট আর আইসো না, আসলে অপমানিত হইতে পারো। এতে করে আমি বুঝলাম যে আমার অপমানের আশঙ্কা আছে। তিনি অপমানিত হন নাই, কিন্তু আশঙ্কা আছে। তো এরকম একটা থাকলো কি তাহলে আসলে অপমান আর বাকি কোথায়? জি, তিনি তাও মনে করছেন হতে পারেন অপমানিত হননি। এখন আমার আপনার বোধ থেকে আমরা বলছি থাকলোটা কি? এরকম একটা অবস্থা থেকে তো আমাদের উত্তরণের দরকার ছিল রাষ্ট্রের প্রয়োজনে, অন্তত পদটার সম্মানের প্রয়োজনে। যিনি আছেন তিনিও তো তার অবস্থাটা পরিষ্কার করতে পারতেন, বা এখন যারা আছেন তারাও তো অন্তত তাকে এই প্রিভিলেজটুকু দিতে পারতেন যে আপনি একটু মন খুলে 2-4 মিনিট বলেন তো কথা। এটাও কিন্তু একটা রেকর্ড হয়ে থাকতে পারত। এখন আমাদের এখানে বন্দোবস্তটাই আমরা করে ফেলছি যে আমি লিখে দেবো, আপনি শুধু সেটা পড়বেন। আবার আপনারও কোনো অপমান বোধ হয় না এতে। আবার বিএনপির দিক থেকে তারা যেহেতু রাজনৈতিক দল, তারা তো রাজনৈতিক বেনিফিট নেবে, এটাই স্বাভাবিক। আবার এখানে আমাদের এখানে চালাক চতুর লোক যারা আছেন তাদের কাছে কিন্তু এগুলো যুক্তি আছে, যে একবেলা আপনি জয় বাংলা বললেন, একবেলা জিন্দাবাদ বললেন, এটা কিরকম হয়ে গেল? তারা বলে যে সকালে তো আমরা গুড মর্নিং বলি, বিকালে কি আর গুড মর্নিং বলি? বিকালে তো গুড ইভিনিং বলি। আর জামাতের দিক থেকে যেভাবে ছোট্টখাট্ট বিষয়েও অ্যাটেনশন দেয়া হচ্ছে জামাত এবং এনসিপির দিক থেকে, সেটাও ভালো লক্ষণ। চাপে রাখা, জবাবদিহির মধ্যে রাখা। আমি আপনার কাছে আসবো। চাপের কথা বলছিলেন, আমরা দেখেছি যে চাপের একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি সেই জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় নির্বাচন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য।
একটি কথা বলেছেন, আরেকটি কথা আমি আলোচনা যাবার আগে উল্লেখ করতে চাই যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে শাহাবুদ্দিন ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেলেও সেই ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দিয়েছেন, আমাদের বিরোধী দলীয় বন্ধুরা সেই ভাষণ শুনতে চাননি, তারা চলে গিয়েছেন। ভালো কথা, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তারা 50 ঘন্টার সময় বরাদ্দ করার প্রস্তাব করেছেন। যদি রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হয় তবে সংখ্যানুপাতে আমরা সময় বরাদ্দ করব, একে আমরা অ্যাপ্রিসিয়েট করি। দুটি বিষয়, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, আরেকটি হচ্ছে যে রাজপথে নামার একটি ইঙ্গিত বা আভাস দিয়েছেন। দেখেন, এখন তো অনেকগুলো বিষয় বললেন আপনি, রাজপথেও নামবে। এখন যদি মনে করেন যে তারা রাজপথে নামবে, তারা যদি সংস্কার পরিষদ না পায়, গণভোটের যে আলোকে যে সংস্কার হওয়ার কথা সেটা যদি না পায়, উচ্চ কক্ষ পাবে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো না পায়, তারা যদি মাঠে রাস্তায় নামবে, পার্লামেন্টে নামবে, এটা তাদের ইচ্ছা। তারা থাকলে থাকতে পারে, তাদের ব্যাপার, এটা তাদের বিষয়টা নিয়ে আমার মতামত নেই। বাট এবার একটা জিনিস বিষয় বোঝা যায়, 31% ভোট যখন একটা বিরোধী দল পায়, সেই দলটা কিন্তু শক্ত, সে যে দলেরই হোক। 31% ভোট পেয়েছে, সুতরাং মাঠে নামলে তাদের সাথে যদি সেই 31% লোক নামে, তাহলে একটা বাজে ব্যাপার হতে পারে। কিন্তু সেটা কতখানি সম্ভব আমি ঠিক জানি না। কেননা আলটিমেটলি 50 ঘন্টা টাইম যখন চাইছে, কোথাও বোধহয় এটাও ভাবতে পারে জামাত যে আমরা যদি এই বিশৃঙ্খল পরিস্থিতি করি, একটা চট করে মধ্যবর্তী নির্বাচন এসে যায়, আওয়ামী লীগ বিএনপি যদি একত্র হয়ে যায়, তাহলে আমাদের এই আশা নাও থাকতে পারে। কিন্তু তারা রাষ্ট্রপতি বর্জন করলেন, কিন্তু তারা আবার 50 ঘন্টা আলোচনার দাবি জানান। আমরা এগুলোকে এত সিরিয়াস নেই কেন জানেন? আমার মনে হয় নেওয়া উচিত না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি মানলাম, তো তার স্বরাষ্ট্রমন্ত্রী তো গণভোটে তো তার চেয়ারম্যান বলছিল যে গণভোটে হাতে ভোট দেন, সেখানে কি উনি মানছেন? তা আপনি ওটা ধরলে, ওটা আপনারটা বৈধ হইলে ওটাও বৈধ। আপনি নিয়মে থাকতে হবে তো ভাই, খালি আপনি একতরফা বললে তো হবে না। আপনি মানলাম না তো কি হবে? এই যে জুলাইদের কথা বলছে, আপনি কি জানেন রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা কি বলছেন? উগ্রবাদীদেরকে ঠেকাইছে, ঠেকানোর জন্য কাজ করছে। ইট ইজ রিলেটস টু ইঞ্জিনিয়ারিং। ঠেকাইছে উনি কে? এটা ঠেকানোর জন্য জনগণের যে ভোট। আবার উগ্রবাদী ঠেকাইছে, উগ্রবাদী কারা সে বলতে পারছে? সেইটুকু সৎ সাহস নাই, আমি চ্যালেঞ্জ করে দিলাম, সে বলুক না কাদেরকে সে মিন করছে উগ্রবাদী। যদি বলে, কাউকে নাম বলে, তাহলে তো তাকে আনসারেবল হইতে হবে। সুতরাং সে তাদেরকে ঠেকাইছে। কেউ কেউ বলতেছে জামাতের আমির ফেল করতেছিল, তাকে জিতানো হয়েছে। কেউ কেউ বলতেছে নাহিদ ফেল করছিল, তাকে জিতানো হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটাকে যদি সত্য ধরি, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর যদি আপনি সত্য না ধরেন, তাহলে সামনে এটা চিন্তার কারণ। কথাটা বুঝছেন? যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাদেরকে জিতানো হয়ে থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে ক্ষমতায় যারা গেছে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গেছে। আর যদি বলেন না, জেনুইন ভোট হয়েছে, তাহলে 6টা সিট আসন পাইছে তারা, যাতে ফ্রম ডে ওয়ান মিডিয়া সহ তাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখছে 1.5 বছর। তারপরে 6টা সিট পাওয়ার মানে একটা ভয়ের কারণ। তাহলে সামনে কি হতে পারে? এগুলো চিন্তার বিষয়। ইঞ্জিনিয়ারিং মানেন, তাহলে আপনার পুরো নির্বাচন ইঞ্জিনিয়ারিং। আর যদি বলেন তারা জেনুইন 6 জন পাস করছে, তাহলে চিন্তার কারণ। আর সে কারণেই পাওয়ার শেয়ারিংটা করতেছে। আমরা আওয়ামী লীগ আর বিএনপি একসাথে আছি, তাহলে রাষ্ট্রপতিকে রাখার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো যৌক্তিক কারণ নাই। এইবার আসেন আরেকটা জায়গায় আসি। রাজপথে নামবেন 11 দল, সেটা তাদের ব্যাপার, নামলে নামবে, না নামলে না, তাদের ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি কোন জায়গাটা, শেখ হাসিনার জায়গাটা, যারা আজকে ক্ষমতায় আছেন, তারা যদি শেখ হাসিনার জায়গাটা দখল করতে পারেন, তাহলে তারা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকলে থাকতেও পারেন। কথাটা মাইন্ড ইট। শেখ হাসিনার ভূমিকায় অবতীর্ণ হইতে হবে। শেখ হাসিনা 16 বছর পাওয়ারে ছিল, তার ভূমিকা ছিল, যেই গুণাগুণ, যেই ভূমিকা, যেই বৈশিষ্ট্যগুলা সে পালন করছে, তার ভিতরে কিন্তু আবার আয়না ঘর আসছিল, অনেক কিছু আসছিল। তার তো ক্ষমতায় থাকার প্রক্রিয়ার মধ্যে এগুলো সব ছিল। সুতরাং শেখ হাসিনার মতো যদি ভূমিকায় কেউ থাকতে পারে, তাহলে এই সরকার জনগণের উপরে টর্চার করবে, করে ক্ষমতায় থাকতে পারবেন শেখ হাসিনার মতো জায়গায় থাকতে, মানে ভূমিকায় থাকতে পারলে। আর যদি শেখ হাসিনার ভূমিকায় না থাকতে পারেন, তাইলে পরে 15 বছর ক্ষমতায় থাকা তো দূরের কথা, 5 বছর থাকবেন কিনা সন্দেহ আছে। আর 3 নম্বর হইলো যে এদের লক্ষণটা দেখে বলে, আমি আবারও বলছি যে তারা পাওয়ার শেয়ারিং করতেছে, কারণ তারা জানে প্রশাসন আওয়ামী লীগের। সুতরাং এবং 3 বাহিনীর কিন্তু সশস্ত্র বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি, তাই তো? তো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির আন্ডার কমান্ড 3 বাহিনীর প্রধান, এইদিকে প্রশাসন, ক্ষমতায় বিএনপি। অনেক আগে আমি আপনাকে বলেছিলাম এক টক শোতে যে আসলে আওয়ামী লীগের বাড়িতে এখন এই সরকার অবস্থান নিচ্ছে, অবস্থান করতেছে। এখন বাকিটা আমি বলতে পারি না। এইটা আওয়ামী লীগের বাড়িতে এই সরকার অবস্থান করতেছে, কারণ আপনি যদি প্রেসিডেন্টে দেখেন বঙ্গভবন, তার আন্ডারে 3 বাহিনী। আবার প্রশাসনের দিকে তাকান, সেটা আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের সাথে শেয়ারিং করছে। আবার বিজনেস অলিগার কানেন, আমরা তো দেখছি 16 বছর, যারা বলছে দরকার হলে 3 মাস ব্যবসা করবো না, কি বলে নাই? সমস্ত ব্যবসায়ীরা একত্র হইয়া, যারা বাংলাদেশের বিজনেস অলিগার, যারা অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করেন, আবার লুটতরাজ করেন, দুইটাই করেন,
তারাও তাদের সাথে আছে। মুখে যাই বলুক, আমি এই সয়েলের মানুষ, এই আবহাওয়ার মানুষ, এই বাতাসের মানুষ, আমার বাতাস বলে দেয় মিডিয়া কি বলতে চায়, বাতাস বলে দেয় ব্যবসায়ীরা কি বলতে চায়, বাতাস বলে দেয় আপনার প্রশাসন কি করতে চায়। মিডিয়া কি বলতে চাই আমরা বলতে চাই না, আমরা যে ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলোই তুলে ধরেছি। সেই ঘটনাগুলো মিডিয়া যদি দেখে যে এইখানে তো যদি শেখ হাসিনার ভূমিকায় যদি অবতীর্ণ হইতে পারে, অবতীর্ণ না হয়, কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যদি সামনে দেখি যে আওয়ামী লীগের তরফ থেকে এমন কোনো বক্তব্য আসছে কি, যে আমরা যে প্রক্রিয়াটা দেখতেছি অলরেডি, তাতে মনে করেন আওয়ামী লীগ সরেও যেতে, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট সিম্পল আসে যে 30% লোকরে আমরা রিপ্রেজেন্ট করি, আওয়ামী লীগের মতো লোকরে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না, ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, এবং এরা ঋণ খেলাপি, এরা এইভাবে ক্ষমতায় আসছে, ঋণ খেলাপি আছে, দ্বৈত নাগরিকত্ব আছে, তারপরে ভোটে গণভোট মানে না ইত্যাদি সমস্ত অনিয়মটা দিলে, আবার যদি একটা মধ্যবর্তী নির্বাচন দাবি করে, ফলোয়িং ডে থেকে এই যে শিরোনামটা যে কাভারেজ পাবে আনবিলিভেবল, এবং মিডিয়া পলকে ঘুরে যাবে, এবং এই ভয়গুলো বিএনপির আছে। সুতরাং বিএনপির এখন নৈতিক কাজই হলো জনগণের নিয়ে ভাববার বিষয় না, বিশেষ হাসিনা, শেখ হাসিনা যেভাবে ছিল সেইভাবে শেখ হাসিনার জায়গাটা দখল করা এবং তার গুণে গুণান্বিত হওয়া। তাহলে কি আগামী নির্বাচনে কি স্থানীয় সরকার নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে? আপনার কি মনে হয়? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো অন্য কথা। আমি বলছি শেখ হাসিনার গুণে গুণান্বিত হয়ে যতক্ষণ থাকবে এই সরকার, ততক্ষণ তাদের ক্ষমতায় থাকাটা নিরাপদ।